দ্য ডিবেটে আপনাকে স্বাগতম। আজ আমরা বাংলাদেশের উপকূলে চলমান অন্যতম বৃহৎ এবং বেশ বিতর্কিত একটি প্রকল্প নিয়ে আলোচনা করব। মাতারবাড়ির সমন্বিত উন্নয়ন উদ্যোগ। জাপানের সহায়তায় গড়ে ওঠা এই প্রকল্পে রয়েছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর, একটি বিশাল বিদ্যুৎ কেন্দ্র এবং আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক। মানে এটিকে দেশের অর্থনীতি বদলে দেওয়ার একটা চাবিকাঠি হিসাবে দেখা হচ্ছে। কিন্তু এর একটা উল্টো পিঠও আছে। আর আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা ঠিক এখানেই। মাতারবাড়ি প্রকল্পটি কি সত্যিই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য অপরিহার্য, নাকি এটি একটি ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ উদ্যোগ যার পরিবেশগত, সামাজিক এবং আর্থিক মূল্য আমাদের ধারণার চেয়েও অনেক বেশি হতে পারে? আমাদের এই আলোচনা আমাদের হাতে থাকা বিভিন্ন গবেষণা আর তথ্যের উপর ভিত্তি করেই তৈরি। আমার অবস্থান এক্ষেত্রে বেশ পরিষ্কার। আমি মনে করি মাতারবাড়ি প্রকল্প বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী অর্থনৈতিক সুযোগ, যা আমাদের শিল্প আর বাণিজ্যকে নতুন একটা উচ্চতায় নিয়ে যাবে। আর আমি যুক্তি দেব যে এই প্রকল্পের সাথে যে বিশাল ঝুঁকিগুলো জড়িয়ে আছে তার আপাত সুবিধার চেয়ে অনেক বেশি। এটা ভবিষ্যতের জন্য একটা বোঝা হয়ে দাঁড়ানোর সমূহ সম্ভাবনা রাখে। দেখুন, মাতারবাড়ি কি শুধু একটা বন্দর বা বিদ্যুৎ কেন্দ্র হিসেবে দেখলে আসলে ভুল হবে। এটা একটা সম্পূর্ণ অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা। ধারণা করা হচ্ছে প্রকল্পটি পুরোপুরি চালু হলে এটি দেশের জিডিপিতে 2-3% পর্যন্ত যোগ করতে পারে। একবার ভাবুন, এটা দেশের অর্থনীতির জন্য কত বড় একটা ব্যাপার। আমাদের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প টিকে আছে প্রতিযোগিতার উপর। এই গভীর সমুদ্রবন্দর চালু হলে বড় জাহাজগুলো সরাসরি আমাদের উপকূলে ভিড়তে পারবে। এতে যা হবে, ইউরোপে পণ্য পাঠানোর সময় প্রায় 40-42 দিন থেকে কমে সরাসরি 16-17 দিনে নেমে আসবে। এটা আমাদের রপ্তানিকারকদের জন্য একটা বিশাল বিশাল সুবিধা। এক মিনিট, আমি এখানে একটু থামাই। এই যে 16-17 দিনের পরিসংখ্যানটা, এটা কি সবচেয়ে আদর্শ পরিস্থিতির কথা ভেবে বলা হচ্ছে? বর্ষা বা ধরেন বৈরী আবহাওয়ায় এই সময়টা কি একই থাকবে, নাকি এটা শুধুই কাগজে কলমে দেখানোর সেরা একটা চিত্র? কারণ আমরা প্রায়ই দেখি এই ধরনের প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে ভালো দিকগুলোই বড় করে প্রচার করা হয়। অবশ্যই এটা একটা গড় হিসাব, কিন্তু বর্তমান সময়ের চেয়ে যে অনেক কম লাগবে তাতে তো কোনো সন্দেহ নেই। আর এটা শুধু একটা বন্দর নয়, এটা জাপানের একটা বড় কৌশলের অংশ, যেটাকে তারা বলছে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা BIGB। সহজ কথায়, জাপান বাংলাদেশকে কেন্দ্র করে বঙ্গোপসাগর অঞ্চলে একটা বিশাল বাণিজ্যিক হাব তৈরি করতে চায়। এর মাধ্যমে আমরা শুধু নিজেদের পণ্যই রপ্তানি করব না, ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল এবং ভুটানের জন্য এটা একটা বাণিজ্যিক গেটওয়ে বা প্রবেশদ্বার হয়ে উঠবে। এর ভূ-রাজনৈতিক গুরুত্ব কিন্তু অনেক। আচ্ছা, আমি আপনার দেখানো এই স্বপ্নের বিপরীতে বাস্তবতার কিছু দিক তুলে ধরতে চাই। আমার মতে এই প্রকল্পের আর্থিক কাঠামোই সবচেয়ে দুর্বল। আপনি ভবিষ্যতের হাবের কথা বলছেন, আর আমি দেখছি বর্তমানের ঝুঁকি। যেমন ধরুন প্রস্তাবিত LNG টার্মিনালটির কথা। 1 দশকের বেশি সময় ধরে এর কাজটা ঝুলে আছে। নির্মাণ ব্যয় বেড়েই চলেছে। এর মধ্যে সারা বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার পাওয়ারের দাম এতটাই কমে গেছে যে আশঙ্কা করা হচ্ছে এই $1 বিলিয়ন টার্মিনালটা একটা লোকসানি সম্পদে পরিণত হতে পারে। কিন্তু একটা শিল্প এলাকা চালাতে তো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ লাগবে, তাই না? সোলার পাওয়ার তো দিনে থাকে, রাতে থাকে না। LNG তো সেই স্থিতিশীলতাটা দেবে। সেই প্রসঙ্গে আমি আসছি। আমাদের দেশে তো এখনই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রয়োজনের চেয়ে অনেক বেশি। আপনার কি জানা আছে যে 2021 সালে সরকারকে অব্যবহৃত বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য প্রায় $1.6 বিলিয়ন প্রায় 17,000 কোটি টাকা ক্যাপাসিটি পেমেন্ট বা কেন্দ্র ভাড়া হিসেবে দিতে হয়েছে? আমরা বিদ্যুৎ ব্যবহার না করেই হাজার হাজার কোটি টাকা দিয়ে যাচ্ছি। এর মধ্যে নতুন একটা বিশাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করাটা কি আর্থিক বিচক্ষণতার পরিচয় দেয়? তার ওপর আছে দুর্নীতির অভিযোগ। প্রকল্পের সড়ক নির্মাণ অংশের একজন প্রাক্তন পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা অর্থায়ন স্থগিত করার হুমকি দিয়েছে। এটা তো প্রকল্পের প্রাতিষ্ঠানিক দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনি ক্যাপাসিটি পেমেন্টের যে তথ্যটা দিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ, আমি মানছি। কিন্তু এটা তো মূলত পুরনো অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোর সমস্যা। আমাদের শিল্পখাত যখন মাতারবাড়ি বন্দরের উপর ভর করে বাড়তে শুরু করবে, তখন এই বাড়তি বিদ্যুতের চাহিদাও তো তৈরি হবে। আমরা তো ভবিষ্যতের চাহিদার কথা ভেবেই এই বিনিয়োগ করছি।
এটা স্বল্পমেয়াদী সমস্যা দেখে দীর্ঘমেয়াদী সম্ভাবনাকে বাতিল করে দেওয়ার মতো। আপনি যেটাকে লোকসানি সম্পদ বলছেন, আমি সেটাকে দেখছি ভবিষ্যতের শিল্পায়নের ভিত্তি হিসেবে। এই বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে যে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা মিডি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, সেটাই পুরো অঞ্চলকে একটা শিল্পকেন্দ্রে পরিণত করবে। এটা বিচ্ছিন্ন কোনো প্রকল্প নয়। আপনি মিডি মহাপরিকল্পনার কথা বলছেন, কিন্তু এই পরিকল্পনার বাস্তবায়ন কাদের জীবনের বিনিময়ে হচ্ছে? চলুন সেই দিকটা একটু দেখি। এই মহাপরিকল্পনার কারণে মাতাবাড়ি দ্বীপের প্রায় 1,16,000 মানুষ, অর্থাৎ পুরো জনগোষ্ঠীরই তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ বা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। হাজার হাজার লবণ চাষি, চিংড়ি চাষি তাদের শত শত বছরের পুরনো জীবিকা হারিয়েছে। কিন্তু উন্নয়নের জন্য তো কিছু জমি অধিগ্রহণ করতেই হয়। আর জায়কার নির্দেশিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তো সম্পূর্ণ প্রতিস্থাপন মূল্যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তাদের জীবিকা পুনরুদ্ধারের জন্য সহায়তা করার কথা রয়েছে। কথা এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য। স্থানীয়দের অভিযোগ হল এই ক্ষতিপূরণ প্রক্রিয়াটা অস্বচ্ছ এবং দুর্নীতিতে ভরা। তারা যে টাকা পাচ্ছে তা দিয়ে নতুন করে জীবন শুরু করা প্রায় অসম্ভব। তার চেয়েও বড় কথা হল তাদের ঐতিহ্যবাহী জীবিকা কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু প্রকল্পের চাকরিতে প্রায়শই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বাইরের লোকদের। এটা কি উন্নয়ন, নাকি স্থানীয়দের জীবনকে ধ্বংস করে দেওয়া? সমালোচকরা এই প্রক্রিয়াকে একটা ভারী শব্দ দিয়ে ব্যাখ্যা করছেন এনার্জি কলোনিয়ালিজম বা জ্বালানি উপনিবেশবাদ। জ্বালানি উপনিবেশবাদ শব্দটা একটু বেশি কঠিন হয়ে গেল না? আপনার মতে এখানে কারা উপনিবেশ স্থাপন করছে এবং কিভাবে? জাপান তো এখানে একজন বিনিয়োগকারী এবং উন্নয়ন সহযোগী, তারা তো কলোনাইজার নয়। দেখুন, উপনিবেশবাদের ধারণাটা এখন বদলে গেছে। যখন বাইরের কোনো শক্তিশালী দেশ বা সংস্থা এসে স্থানীয় সম্পদ, পরিবেশ এবং মানুষের জীবনযাত্রাকে ব্যবহার করে নিজেদের জ্বালানি বা অর্থনৈতিক স্বার্থ হাসিল করে এবং লাভের সিংহভাগ নিয়ে যায় আর স্থানীয় মানুষ তার ক্ষতির শিকার হয়, সেটাকেই তো আধুনিক জ্বালানি উপনিবেশবাদ বলা হয়। মাতারবাড়িতে ঠিক এটাই ঘটছে বলে অনেকে মনে করেন। যেমন কোহেলিয়া নদী ভরাট করে ফেলার কথা ভাবুন। এর ফলে এলাকার পুরো হাইড্রোলজি মানে পানি প্রবাহের ব্যবস্থাটা বদলে গেছে। এখন সামান্য বৃষ্টিতে বন্যা আর জলবদ্ধতা দেখা দিচ্ছে। স্থানীয় জেলেদের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। এর দায় কে নেবে? আমি স্বীকার করছি যে স্থানীয় সম্প্রদায়ের ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে এবং ক্ষতিপূরণ প্রক্রিয়াটি আরও স্বচ্ছ এবং কার্যকর হওয়া উচিত ছিল। কোনো বড় প্রকল্পেরই নিখুঁত বাস্তবায়ন হয় না, কিন্তু দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থে এবং কোটি কোটি মানুষের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে এ ধরনের প্রকল্পে কিছু ছাড় তো দিতেই হয়। আমাদের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে একটা স্থিতিশীল জ্বালানি সরবরাহ দরকার। মাতারবাড়ি সেই নিশ্চয়তা দেবে। কিন্তু কিসের বিনিময়ে এই জ্বালানি নিরাপত্তা? চলুন পরিবেশগত এবং স্বাস্থ্যগত ঝুঁকির দিকটা দেখি। আপনি হয়তো বলবেন, এখানে আল্ট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির কয়লা বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আমি ঠিক সেটাই বলতাম। সাধারণ শ্রোতাদের জন্য একটু সহজ করে বলি, এটা এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক এবং কম দূষণকারী কয়লা প্রযুক্তি। এর সাথে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন এফজিডি এবং ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর ইএসপি এর মতো প্রযুক্তি যোগ করা হয়েছে, যা হাওয়াকে যথাসম্ভব পরিষ্কার রাখে। এর মানে হলো আমরা পরিবেশের কথা মাথায় রেখে এগোচ্ছি। কিন্তু সবচেয়ে পরিষ্কার কয়লাও তো দিন শেষে কয়লায়। এটা অনেকটা স্বাস্থ্যকর সিগারেট বাজারজাত করার মতো শোনাচ্ছে। আপনি যতই ফিল্টার লাগান না কেন, বিষাক্ত ধোঁয়া তো বের হবেই। কিছু সমীক্ষা বলছে এই প্রকল্পের সারা জীবনের মোট কার্বন নির্গমনের পরিমাণ হতে পারে 1.38 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড সমতুল্য। এটা বাংলাদেশের মোট জাতীয় নির্গমনের 5 বছরেরও বেশি। আর এলএনজি, যেটাকে প্রায় পরিচ্ছন্ন জ্বালানি বলে চালানো হয়, সেটাও তো মিথেন লিক করে এবং বায়ুদূষণ ঘটায়। কিন্তু নবায়নযোগ্য জ্বালানি দিয়ে তো একটা দেশের 24 ঘন্টার চাহিদা মেটানো সম্ভব নয়। আমাদের একটা বেস লোড পাওয়ার দরকার, যা সব সময় বিদ্যুৎ সরবরাহ করতে পারে। কয়লা বা এলএনজি সেই কাজটাই করে। এই যুক্তিটাই তো এখন পুরনো হয়ে যাচ্ছে। ব্যাটারি স্টোরেজ প্রযুক্তি দিন দিন উন্নত ও সস্তা হচ্ছে। ব্লুমবার্গ ইএনএফ-এর বিশ্লেষণ বলছে 2030 সাল নাগাদ সৌরবিদ্যুৎই বাংলাদেশের সবচেয়ে সস্তা নতুন বিদ্যুৎ উৎস হয়ে উঠবে। তাহলে আমরা কেন এমন একটা প্রযুক্তিতে এত বিপুল বিনিয়োগ করছি, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর?
কিছু গবেষণায় আশঙ্কা করা হয়েছে যে মাতাবাড়ির বিদ্যুৎ প্রকল্পগুলোর দূষণের কারণে প্রায় ৬,৭০০ মানুষের অকাল মৃত্যু হতে পারে। আমরা কি অর্থনৈতিক উন্নয়নের নামে কিছু মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি না, বিশেষ করে বাংলাদেশের মতো একটি জলবায়ু সংকটপূর্ণ দেশের জন্য, যারা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে? তাদের জন্য এমন একটা কার্বন নির্ভর প্রকল্প গ্রহণ করাটা কি আত্মঘাতী নয়? দেখুন, মাতারবাড়ি প্রকল্পটি নিঃসন্দেহে একটি অত্যন্ত উচ্চাভিলাষী উদ্যোগ এবং এর বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে। আমি সামাজিক বা পরিবেশগত ঝুঁকিগুলোকে অস্বীকার করছি না, কিন্তু আমার মতে বাংলাদেশের অগ্রযাত্রার জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এর অর্থনৈতিক এবং কৌশলগত সুবিধাগুলো আমাদের শিল্পায়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং একটি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনের জন্য অপরিহার্য। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে দেখলে এই প্রকল্পের সুবিধাগুলো এর ঝুঁকিগুলোকে ছাড়িয়ে যাবে। সঠিক পরিকল্পনা এবং সময়ের সাথে অভিযোজনের মাধ্যমে এই ঝুঁকিগুলো মোকাবেলা করা সম্ভব, যেমনটা আমরা দেখেছি কয়লা প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাতিল করে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করার সিদ্ধান্তের মাধ্যমে। আর আমার চূড়ান্ত বক্তব্য হল, এই প্রকল্পের বিশাল আর্থিক অস্থিতিশীলতা, বিধ্বংসী সামাজিক প্রভাব এবং মারাত্মক পরিবেশগত ঝুঁকিকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না। নবায়নযোগ্য শক্তির এই যুগে জীবাশ্ম জ্বালানির ওপর এত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা একটি কৌশলগত ভুল, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিশাল আর্থিক এবং পরিবেশগত বোঝা হয়ে দাঁড়ানোর ঝুঁকি রাখে। উন্নয়নের বিকল্প পথ সবসময়ই থাকে, যা আরও টেকসই, পরিবেশ বান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক হতে পারে। আমরা হয়তো সেই সহজ এবং নিরাপদ পথটা না দেখে একটা ঝুঁকিপূর্ণ পথে হাঁটছি। এটা স্পষ্ট যে আমরা দুজনেই বাংলাদেশের উন্নয়ন চাই, এ নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু সেই উন্নয়নের পথটা কেমন হবে, কোন পদ্ধতিতে এগোবে এবং তার জন্য আমরা কতটা মূল্য দিতে প্রস্তুত, মূল মতপার্থক্যটা ঠিক সেখানেই। একদম ঠিক। বিষয়টি অত্যন্ত জটিল এবং এর পক্ষে বিপক্ষে অনেক শক্তিশালী যুক্তি রয়েছে। কোনো সহজ উত্তর নেই। আশা করি আমাদের এই আলোচনা শ্রোতাদের এই বিশাল প্রকল্পটি নিয়ে আরও গভীরভাবে ভাবতে এবং এর পেছনের তথ্য ও পরিসংখ্যানগুলো খতিয়ে দেখতে উৎসাহিত করবে।